সে প্রায় 200 বছর আগেকার কাহিনী। শোনা যায় একজন নাকি নিজের বোনকে বিয়ে করে সন্তানের জন্ম দিয়েছিল ওই বড় পাহাড়ের একদম চূড়ার মধ্যে থাকা রাজপ্রাসাদে। কিছু তো কারণ ছিল, কিন্তু নিজের বোনকে বিয়ে করে সন্তান জন্ম দেওয়ার জন্য কিছু চরম পরিণতি হয়েছিল তার। যাই হোক, বর্তমানে এই প্রাসাদটা একটা অদ্ভুত ধরনের রহস্যময় হাসপাতাল, এবং এখনও সেই 200 বছর আগেকার কাহিনীর সঙ্গে এই হাসপাতালের অনেক কিছু জড়িত আছে। এই হাসপাতালে সমস্ত রোগী দুঃখেও হাসে, আবার সুখেও হাসে। কিছুক্ষণ পর পর তারা সবকিছু ভুলেও যায়। কেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। মাটির একদম ভেতরে এমন একটা সুড়ঙ্গ, যেখানে সেদিন রাতে কিছু মানুষের চামড়া দিয়ে তৈরি কিছু জিনিস খুঁজে পায় এই লোকটা। এই হাসপাতালে একজনের সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু এই হাসপাতাল থেকে আর বেরোতে পারেনি। আর এখন এই লোকটা হাসপাতাল থেকে বেরোতেও চায় না। মুভিটা শুরুতে মনে হবে যেন শাটার আইল্যান্ড মুভির মতো কাহিনী, কিন্তু তারপরে বুঝতে পারবে এটা শাটার আইল্যান্ড মুভিরও বাপ। একটা অদ্ভুত মেয়ে যে কিনা ওই হাসপাতালের বাইরেও পৃথিবীতে কিছু আছে এটা বিশ্বাস করতে চায় না। সে দেখেইনি পৃথিবী। কাহিনীতে আছে সেরা কিছু টুইস্ট, একটা ইউনিক কাহিনী, একটা সেরা থ্রিলার। এএসডি স্টোরি প্রেজেন্টস আ কিওর অফ ওয়েলনেস। কাহিনী শুরু হয় লকহার্ট নামের একটা লোককে দেখানো হয়। তাকে সুইজারল্যান্ড পাঠানো হচ্ছে, কারণ তাদের কোম্পানি আরেকটা বড় কোম্পানির সঙ্গে যুক্ত হতে চলেছে, এবং এই জন্য একটা সই দরকার। কার সই? তাদের কোম্পানির সিইও, যার নাম পেমব্রক। কিন্তু সমস্যা হলো, পেমব্রক কিছুদিনের জন্য একটা গ্রামে এক পাহাড়ে ছুটিতে গিয়েছিলেন, এবং ছুটিতে যাওয়ার পর হঠাৎ করে সে সেই পাহাড়ে থেকে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। কোম্পানিতে একটা চিঠিও পাঠিয়ে দেয় যে আমি আর কখনো ফিরে আসব না। সবাই অবাক হয়েছিল, এত বড় একজন বিজনেসম্যান হঠাৎ করে একটা গ্রামে গিয়ে ওখানেই থেকে গেল। লকহার্টকে দায়িত্ব দেওয়া হয় সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য, আর যদি সে সেটা করতে না পারে তাহলে সেই যে চিটিংবাজি করেছে কোম্পানিতে, তার জন্য তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তো লকহার্ট রওনা দেয় একটা ওয়েলনেস সেন্টার বা একটা হসপিটালের মতো অবস্থিত পাহাড়ের একদম চূড়ায়। পাহাড়টার নাম সুইস আলপস। তো লকহার্ট গাড়িতে করে ওই গ্রামটাতে পৌঁছায়, যে গ্রামে ওই পাহাড়টা। মাঝপথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ একজন গাড়ির ওপরে জল ছুঁড়ে মারে। ড্রাইভার লকহার্টকে বলে, এখানে গ্রামের মানুষ আর পাহাড়ের লোকেদের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে, আমরা গ্রামের মানুষেরা ওই পাহাড়টার ওপরে যাই না। লকহার্ট জিজ্ঞেস করে, কিন্তু কেন? ড্রাইভার বলে, ওই গোটা পাহাড়টা এবং পাহাড়ের ওপরে যে জায়গাটা দেখছেন, যেটা এখন হসপিটাল, ওটা একসময় কোনো মহল ছিল। ওই গোটা পাহাড়ের মালিক ছিল ব্যারন নামে এক রাজঘরানা বা অভিজাত সম্প্রদায়ের ব্যক্তি। সে চাইতো তাদের পরিবারের রক্ত যেন পরিবারের মধ্যেই থাকে, কারণ সে মনে করত তার বংশের রক্ত অনেকটাই পবিত্র। সুতরাং অন্য কোনো বংশে তার পরিবার থেকে কেউ বিয়ে করুক, এটা সে চাইতো না। গ্রামের মানুষ জানতে পারে যে ব্যারন নিজের বোনের সাথেই নাকি শারীরিক সম্পর্ক করে একটা সন্তানের জন্ম দিতে চায়। স্বাভাবিকভাবেই গ্রামের মানুষ প্রচণ্ড রেগে যায়, এবং যেদিন সে নিজের বোনকে বিয়ে করছিল, গ্রামবাসীরা ব্যারনের বোনকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এই ভয়ানক কাহিনীটা শুনে লকহার্ট একটু চমকে যায়। যাই হোক, লকহার্ট পৌঁছে যায় সেই হসপিটালে। জায়গাটা অনেক বড়, দেখে বোঝাই যায় যেটা অনেক বছর আগে কোনো প্রাসাদ ছিল, এবং ব্যারন অবাক হয়ে সবাইকে দেখে এই হাসপাতালের কোনো রোগীর মুখে কোনো দুঃখ, দুর্দশা, স্যাডনেস কিচ্ছু নেই। সবাই যেন খুব শান্ত আর সুখে আছে। লকহার্ট সেই হসপিটালের ম্যানেজারকে বলে, আমি পেমব্রকের সঙ্গে দেখা করতে চাই, অনেক দূর থেকে এসেছি। সে বলে, ভিজিটিং আওয়ার্স 3টে পর্যন্ত। 3টে পেরিয়ে গেছে, আর আমরা এখানে খুব কঠোরভাবে নিয়ম মেনে চলি, সুতরাং দেখা করতে দেওয়া যাবে না। কথাবার্তার মাঝখানে লকহার্ট লক্ষ্য করে ম্যানেজার একটা ড্রপার দিয়ে কিছু ওষুধের মতো খাচ্ছে। লকহার্ট জিজ্ঞেস করে, এগুলো কি খাচ্ছেন? ম্যানেজার বলে, এগুলো ভিটামিনস, আমাদের হাসপাতাল থেকে দেওয়া হয়। এবং লকহার্টকে ম্যানেজার বলে যে ট্রিটমেন্ট চলছে পেমব্রকের, 7টা পর্যন্ত চলবে, তারপরে তুমি দেখা করতে এসো। তো লকহার্ট ভাবতে থাকে, 7টা অবধি আমি কি করব, তার থেকে একটু ঘুরে ফিরে আসি। লকহার্ট নিজের ড্রাইভারের সঙ্গে সেই হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। বেরোনোর সময় সে দেখে প্রাসাদের ওপর থেকে একটা মেয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে এবং সুন্দর সুরে গান গাইছে। লকহার্টের গাড়ি যতই এগোচ্ছিল, দেখা যাচ্ছিল মেয়েটা যেন লকহার্টের দিকেই তাকিয়ে আছে, অত উঁচু থেকে। হঠাৎ একটা হরিণ মাঝ রাস্তায় চলে আসে এবং গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। লকহার্ট এবং ড্রাইভার দুজনেই ছিটকে জঙ্গলের মধ্যে পড়ে যায়। অ্যাক্সিডেন্টটা হওয়ার সময় লকহার্টের একটা কথা মনে পড়ছিল। আসার সময় ড্রাইভার তাকে বলেছিল, এই হাসপাতালে একবার কেউ গেলে সে ওখান থেকে আর ফিরে আসে না, সে নিজের ইচ্ছেতে ওখানেই থেকে যায়। তো যাই হোক, লকহার্ট জ্ঞান হারায়। লকহার্টের যখন জ্ঞান ফিরে আসে, সে দেখে ওই হাসপাতালেরই একটা ঘরে
সে বিছানার মধ্যে, এবং তার পাশেই সেন্টারের ডিরেক্টর ভলমির বসেছিল। ভলমির বলে, আপনি জানেন আপনি কদিন থেকে অজ্ঞান এখানে? 3 দিন থেকে। লকহার্ট অবাক হয়ে যায়। সে দেখে তার পা ভেঙে গেছে এবং ব্যান্ডেজ করা। সে ভয় পেয়ে বলে, আমাকে নিউ ইয়র্ক যেতে হবে। ভলমির বলে, চিন্তা করো না, তোমার কোম্পানিকে আমরা তোমার দুর্ঘটনার কথা জানিয়েছি। তারা বলেছে তুমি বিশ্রাম নাও, ব্যবসা তো পরেও করা যাবে। ভলমির আরো বলে, মনে করো তুমি কয়েকদিন এখানে ঘুরতে এসেছো, এই পাহাড়ি জায়গায় জলটা বেশি করে খেও। মানুষে বলে আমাদের এই হাসপাতালের জল নাকি খুব বিশুদ্ধ এবং পবিত্র। ভলমির এই কথাগুলো লকহার্টের কেমন যেন লাগে। ভলমির চলে যায়। লকহার্ট যখন জলটা খায় সে জলের মধ্যে একটা অদ্ভুত জীবাণুর মতো কিছু দেখতে পায়, তো সে তেমন একটা গুরুত্ব দেয় না। নিজের ঘর থেকে বেরিয়ে পড়ে হাসপাতালের এরিয়াটা ঘুরে ফিরে দেখার জন্য। সত্যি এখানকার মানুষ খুব শান্ত আর সুখে আছে, তাদের ভালো করে যত্ন নেওয়া হচ্ছে। এই সময় একটা নার্স তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঘর হারিয়ে ফেলেছো? তোমার নামটা বলো, বলে দিচ্ছি কোথায় যেতে হবে। লকহার্ট দেখলো এটাই সুযোগ। সে মিথ্যে কথা বলে। সে বলে, আমার নাম পেমব্রক। আমার ঘরটা কোন দিকে বলুন তো? নার্স বলে, তোমার রুম 609, আর এখন তো তোমার স্নান করার সময়, তুমি এখানে কি করছো? লকহার্ট পেমব্রক সম্পর্কে জেনে যায় এবং পেমব্রককে খুঁজতে সে স্নানের ঘরে চলে যায়। সেখানে দেখা যায় হাসপাতালের স্টাফরা সবাইকে স্নান করিয়ে দিচ্ছে, আবার কেউ কেউ স্নান করতে করতে দাবা খেলছে। হ্যাঁ, আর এই দৃশ্য দেখতে গিয়ে মানুষের খোলা পেছনও দেখতে হয়েছে আমাকে। যাই হোক, কিছুক্ষণ পর লকহার্ট পেমব্রককে খুঁজে পায় এবং তাকে সব বুঝিয়ে বলে, আপনাকে আমার সাথে নিউ ইয়র্কে ফিরে যেতে হবে। কিন্তু পেমব্রক কিছুতেই রাজি হয় না। সে বলে, আমি আর কোথাও ফিরে যেতে চাই না, এখানকার লোকেরা আমাকে খুব যত্নে রাখে, বেশ ভালো আছি। লকহার্ট কোম্পানির অবস্থার কথা বলে, কোম্পানি অনেক লসে চলছে, আপনাকে শেষবারের মতো হলেও সেখানে গিয়ে কিছু সই সাবুত করতে হবে। শেষ পর্যন্ত পেমব্রক রাজি হয় নিউ ইয়র্কে যাওয়ার জন্য। লকহার্ট তাড়াহুড়ো করে রিসেপশনিস্টকে বলে গাড়ির ব্যবস্থা করতে এবং বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে আবার সেই কম বয়সী মেয়েটার মুখে গান শোনে, যাকে সে প্রাসাদের ওপরে দেখেছিল। মেয়েটার নাম হানা। লকহার্ট তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে আগেও দেখেছি এবং তোমাকেই দেখছি এই হাসপাতালের মধ্যে একমাত্র কম বয়সী মেয়ে। তুমি কি এখানকার রোগী? হানার স্বর কেমন যেন যান্ত্রিক, মানুষের মতো কথা বলে না। ভেঙে ভেঙে বলে, ভলমির আমাকে স্পেশাল কেস হিসাবে দেখে, আমি এখানকার রোগী নই। তুমি কি এখানকার রোগী? লকহার্ট বলে, না, আমি এখানে একটা কাজে এসেছিলাম, কিছুক্ষণের মধ্যে চলে যাব। হানা অবাক হয়ে শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, তুমি হয়তো জানো না, এখানে একবার কেউ এলে দ্বিতীয়বার ফেরত যায় না, কারণ জায়গাটাই এত সুন্দর। লকহার্ট জিজ্ঞেস করে, তুমি যে গানটা শিখেছ, কোত্থেকে শিখেছ? কারণ এরকম কোনো গান তো শুনিনি আমি কখনো। হানা কোনো উত্তর দেয় না। তো লকহার্ট আবার রিসেপশনে ফেরে এবং রিসেপশনে ফিরে দেখে সেখানে কেউ নেই। এমনকি পেমব্রক যে ঘরে থাকে, 609 নম্বর ঘর, সেখানেও পেমব্রক নেই। হঠাৎ কি হলো? কোথায় গেল সে? লকহার্ট ঘুরতে ঘুরতে একটা বড় হল রুমে যায়, যেখানে সব রোগী আর ভলমার একসাথে বসে খাওয়া দাওয়া করছে। লকহার্ট গিয়ে ভলমারকে জিজ্ঞেস করে, পেমব্রক কোথায়? সে তো একদমই ঠিকঠাক ছিল। ভলমার বলে, তোমার ব্যবসার কথা শুনে হয়তো তার শরীর আরো খারাপ হয়ে গেছে, তাই তাকে অন্য একটা জায়গায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। লকহার্ট রেগে যায়। সে বলে, তুমি কি রোগীদের সুস্থ করতে চাও না? যাতে তোমার রোগীর সংখ্যা কমে না যায় সেই জন্য এখানে ব্যবসা চালাচ্ছ, এবং সেই জন্য তুমি সবাইকে শুধুমাত্র জল খাওয়াচ্ছ যে জলের মধ্যে কিছু না কিছু মিশিয়ে দিচ্ছ। ঠিক বললাম তো? ভলমার এসব শুনেও কোনো উত্তর দেয় না। সে উল্টো বলে, তুমি ঠিক আছো তো লকহার্ট, নাকি তোমার খুব অসুস্থ লাগছে? লকহার্ট বলে, আমি একদম ঠিক আছি। কিন্তু দেখা যায় লকহার্ট কিন্তু ঠিক নেই। তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে আর মাথা ঘুরে সে পড়ে যায়। দৃশ্য পাল্টায়। ভলমার লকহার্টের চিকিৎসা করে। সে তার জ্ঞান ফিরিয়ে এনেছে। সে বলে, তোমার শরীরে যে সমস্যাগুলো আছে সেগুলো এখানকার অন্য রোগীদের মতোই, পার্থক্য শুধু এই যে তারা বয়স্ক আর তুমি এখনো যুবক। তবে তোমাকে পুরোপুরি সুস্থ হতে গেলে একটা বিশেষ ট্রিটমেন্টের দরকার। লকহার্ট কেমন যেন সেই ডাক্তারের কথা মেনেও নেয়। ভলমার কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে যেতেই লকহার্ট সুযোগ নিয়ে লকার খোলে এবং পেমব্রকের স্বাস্থ্য সম্পর্কিত যে ফাইলগুলো আছে সেগুলো চুরি করে ফেলে। লকহার্টের ট্রিটমেন্ট শুরু করার আগে ভলমির লকহার্টকে বলে একটা পাত্রের মধ্যে নিজের প্রস্রাব বা ইউরিন কিছুটা রেখে দেওয়ার জন্য। লকহার্ট বুঝতে পারছিল যে এই হাসপাতালে কিছু তো একটা অস্বাভাবিক আছে, তবুও সে তার কথা মেনে নেয় এবং সে দেখে আলমারির মধ্যে অনেক মানুষের ইউরিন জমিয়ে রাখা হয়েছে। ব্যাপারটা অদ্ভুত লাগে, লাগারই কথা। তো যাই হোক, লকহার্টের ট্রিটমেন্ট শুরু হয়। তাকে একটা বড় জলের ট্যাঙ্কে অক্সিজেনের মাস্ক পরিয়ে ভাসিয়ে রাখা হয় এবং তারপর ট্যাঙ্কটা বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে ট্যাঙ্কের মধ্যে জল ভরতে শুরু করে। ওদিকে ভলমার মাইকে কেমন একটা গলায় বলতে থাকে, জল আমাদের অস্তিত্বের মূল কারণ। এই চিকিৎসাটাকে এমন ভাবে ভাবো
যেন মন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। রোগীর কিছু পুরনো স্মৃতি ফিরে আসে। কেউ কেউ কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পায়, কিন্তু মাথায় রাখবে জল আমাদের অস্তিত্বের মূল কারণ। এইভাবে সে ভাষণ দিচ্ছিল এবং ওয়ালমির একজন কর্মচারীর কাছে লকহার্টের দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। লকহার্টের পুরনো স্মৃতিগুলো সামনে আসতে শুরু করে যখন সে ছোটবেলায় তার বাবার সাথে ভালো কিছু সময় কাটিয়েছিল, এবং সেখানেই দেখা যায় লকহার্টের বাবা লকহার্টের চোখের সামনেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। ঠিক তখনই লকহার্ট দেখতে পায় ট্যাঙ্কের ভিতরে কতগুলো ইল মাছের মতো বা সাপের মতো দেখতে কোনো একটা প্রাণী লকহার্টের চারপাশে ঘুরছে। লকহার্টের চোখ খুলে যায়, চারদিকে অসংখ্য ইল মাছ। তার হার্টবিট বেড়ে যায়। সে ট্যাঙ্কে বারবার ধাক্কা দিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু হাসপাতালের কর্মচারী তখন এক মহিলার সঙ্গে এমন কাজে ব্যস্ত ছিল যে কাজ আমি আজ অবধি করিনি। যাই হোক, লকহার্ট ধীরে ধীরে অজ্ঞান হয়ে যেতে থাকে, কিন্তু ভাগ্যক্রমে সেই কর্মচারী আর নার্সের খেলাধুলো ঠিক সময় শেষ হয়। এবং ভাগ্যই শেষ হয় কারণ কর্মচারী তাকে ট্যাঙ্ক থেকে বের করে আনে, নয়তো লকহার্ট তো মারা যেত। লকহার্ট চিৎকার করে বলে জলের মধ্যে কিছু ছিল। হাসপাতালে কর্মচারী শান্ত গলায় বলে, কিচ্ছু ছিল না, আপনার মনের ভুল। লকহার্ট আবার চিৎকার করে। সে কর্মচারীটা চেক করে ট্যাঙ্কের ভেতরে এবং বলে, ওয়ালমির তো আপনাকে আগেই বলেছিল রোগীরা অনেক সময় অদ্ভুত কিছু জিনিস দেখতে পায় ট্যাঙ্কের মধ্যে। এটাই হয়েছে, এখন আপনার বিশ্রাম দরকার। লকহার্ট নিজের ঘরে একা ছিল। হঠাৎ সে পেমবকের ফাইলটা খুলে দেখতে শুরু করে। সে জানতে চাইছিল যে এখানে এই অদ্ভুত ধরনের কি চিকিৎসা চলছে। পরদিন সকালবেলা লকহার্ট সেই হাসপাতালের একজন বয়স্ক রোগী যার নাম ওয়াটকিন্স, তার সাথে দেখা করে। এই জায়গার ইতিহাস নিয়ে তার অনেক জ্ঞান ছিল। লকহার্ট যখন এই হাসপাতালের ইতিহাস নিয়ে কথা বলে, ওয়াটকিন্স জানায়, তুমি বারন এবং তার বোনের কাহিনী কি জানো? লকহার্ট বলে, জানি। মহিলা জানায়, কাহিনী কিন্তু একটু আলাদা আছে। 200 বছর আগে গ্রামবাসীরা ব্যারন আর তার বোনের বিয়ের জন্য প্রাসাদে আগুন দেয়নি। তারা আগুন দিয়েছিল অন্য কারণে, কারণ এই প্রাসাদের মধ্যে মানুষের ওপরে কিছু ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চলছিল। হঠাৎ করে গ্রামের অনেক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছিল এবং তাদের মৃতদেহগুলো চাষের জমিতে খুব খারাপ অবস্থা পাওয়া যাচ্ছিল। কাউকে গমের খেতে পাওয়া যেত, কাউকে আখের খেতে পাওয়া যেত। এবং একসময় গ্রামবাসীরা প্রচণ্ড রেগে যায়। তারা ভাবতে শুরু করে ওই প্রাসাদের মধ্যে কিছু একটা হচ্ছে এবং তারা প্রাসাদের মধ্যে আগুন লাগিয়ে দেয়। তারা তো এটাও জানতো না যে নিজের বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করে বারন একটা সন্তানের জন্ম দিতে চাইছে। এটা পরে জানা গিয়েছিল। এটা শুনে লকহার্ট বলে, বারনের বোন তো অসুস্থ ছিল শুনেছিলাম। হতে পারে বারন তার অসুস্থ বোনকে বাঁচানোর জন্য মানুষকে ধরে এনে তাদের উপর পরীক্ষা নিরীক্ষা করছিল। তারা যখন এই কথাবার্তাগুলো বলছিল তখনই হাসপাতালের এক কর্মচারী এসে ওয়াটকিন্সকে কেমন একটা অদ্ভুত স্বরে বলে, তোমার ট্রিটমেন্ট নেওয়ার সময় হয়ে গেছে, চলো এখান থেকে। ওয়াটকিন্স অবাক হয়ে যায়, কারণ সে তো এই সকালবেলাতেই একবার ট্রিটমেন্ট নিয়ে ফেলেছে। কর্মচারী বলে, তোমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, তোমার কোনো ট্রিটমেন্ট হয়নি, এখন হবে। ট্রিটমেন্ট নিতে যাওয়ার আগে ওয়াটকিন্স লকহার্টকে বলে, সাবধানে থেকো, এই জায়গাটার পরিবেশ কিন্তু খুবই অদ্ভুত। এরপর লকহার্ট দেখতে পায় সেই মেয়েটাকে, হানা, বাগানে একা একা ঘুরে বেড়াচ্ছিল। লকহার্ট এসে হানাকে একটা মেয়ে পুতুল দিয়ে বলে, এটা আমার মায়ের। আর আমার মা বলতো এই পুতুলটার চোখ বন্ধ, কারণ সে এখনো স্বপ্ন দেখছে। লকহার্ট মেয়েটাকে জিজ্ঞেস করে, আচ্ছা এখান থেকে শহর কত দূর? হানা বলে, শহর বলে তো সেরকম কিছু নেই, কিন্তু একটা বাজার আছে কিছু মাইল দূরে। লকহার্ট তাকে সাহস দিয়ে বলে, তুমি চাইলেই আমাকে সেখানে নিয়ে যেতে পারো। হানা বলে, এখানকার কিছু নিয়ম আছে। লকহার্ট বলে, সবসময় কি নিয়ম মেনে চলতে হবে? হানা নিজের সাইকেলে করে লকহার্টকে বসিয়ে লুকিয়ে লুকিয়ে ওই বাজারটাতে নিয়ে যায়, যেখানে যাওয়ার সাহস আগে কখনো হানা পায়নি। হানা জানতো এই হাসপাতালের মধ্যেই তার জীবন। ওয়ালমির তাকে এই হাসপাতালের বাইরে যেতে নিষেধ করেছিল, কিন্তু লকহার্টের সঙ্গে প্রথমবার যেন মেয়েটা স্বাধীনভাবে কিছু করার সাহস পেয়েছে। তারা দুজনে মিলে সেই বাজারটাতে যায় এবং সেখানে গিয়ে একটা বারে যায়। লকহার্ট হানাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কবে থেকে আছো? হানা বলে, আমি ছোটবেলা থেকে এখানেই থাকি, যবে থেকে বুদ্ধি হয়েছে। আমার মা নাকি আগুনে পুড়ে মারা গেছিল। ভলমির বলেছে আমি সুস্থ হয়ে উঠলে আমার বাবা আমাকে এখানে নিতে আসবে। এরপর দেখা যায় হানা নিজের গলায় ঝোলানো কাচের শিশি থেকে 2 ফোঁটা জল খাচ্ছে। এটা দেখে লকহার্টের মনে পড়ে যায় সেদিনও হাসপাতালের ম্যানেজার এরকমই 2 ফোঁটা জল খাচ্ছিল, যেটাকে সে ভিটামিন বলেছিল। লকহার্টও হানার কাছ থেকে ওই শিশিটা নিয়ে ওই ভিটামিনের কিছু ফোঁটা খেয়ে নেয়। এরপর লকহার্ট হানাকে বলে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। এই বলে সে একজন পশু চিকিৎসকের কাছে যায় এবং সে পেমবকের ফাইলটা দেখিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি তো ডাক্তার, বলুন তো এই লোকটার শরীরে কি কি সমস্যা আছে? ডাক্তার বলে, এই লোকটার দাঁতগুলো পড়ে যাচ্ছে
আর এটা তখন হয় যখন শরীরে মাত্রা অতিরিক্ত জলের অভাব হয়। লকহার্ট অবাক হয়ে বলে, ওপরেতে এত জল, শুদ্ধ জল, তাহলে শরীরে জলের অভাব কিভাবে হবে? ডাক্তার কোনো উত্তর দেয় না। লকহার্টের সন্দেহ বেড়ে যায়। সে বুঝতে পারে নিশ্চয়ই হাসপাতালে কোনো না কোনো পরীক্ষা নিরীক্ষা চলছে। এই সময় লকহার্টকে চমকে দিয়ে ডাক্তার বলে, আপনি ব্যারনের কাহিনীটা শুনেছেন? লকহার্ট বলে, হ্যাঁ শুনেছি। ডাক্তার বলে, ব্যারনের বোন কিন্তু অসুস্থ ছিল না, সে শুধুমাত্র সন্তান ধারণ করতে পারত না। লকহার্ট চমকে যায়। সে তাড়াতাড়ি নিজের অফিসে ফোন করে এবং অফিসে ফোন করে জিজ্ঞেস করে, পেমব্রকের কি আগে থেকে কোনো শারীরিক সমস্যা ছিল? অফিস থেকে বলা হয়, না, পেমব্রক পুরোপুরি সুস্থ ছিল। এরপর লকহার্ট এমন কিছু তথ্য জানতে পারে যাতে তার সন্দেহ আরও নিশ্চিত হয়ে যায়, কারণ সে জানতে পারে তার যে দুর্ঘটনায় পা ভেঙে গেছে এটা নাকি তার অফিসকে জানানোই হয়নি। মানে ভলমির লকহার্টকে মিথ্যে কথা বলেছিল যে তোমার অ্যাক্সিডেন্টের খবরটা আমি অফিসে জানিয়েছি এবং অফিস থেকে বলেছে তুমি বিশ্রাম নাও, আগে বিশ্রাম তারপরে কাজ। এদিকে ফোনের উপাস থেকে লকহার্টকে 24 ঘন্টার মধ্যে পেমব্রককে অফিসে ফিরিয়ে আনতে বলা হয়, নয়তো কোম্পানির বড় একটা ক্ষতি হয়ে যাবে এবং একই সাথে লকহার্টকেও শাস্তির মুখে পড়তে হবে। ওদিকে দেখা যায় হানাকে বারে একা পেয়ে কিছু ছেলে তাকে বিরক্ত করছিল। লকহার্ট তাকে এসে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার পায়ে আঘাত থাকায় সে নিজেই সমস্যার মধ্যে পড়ে যায়। ঠিক তখনই ভলমির সেখানে চলে আসে, কারণ হানাকে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই হানাকে খোঁজার জন্যই ভলমির সবাইকে নিয়ে এখানে এসেছে। লকহার্ট যে এভাবে নিয়ে এসেছে হাসপাতালের বাইরে, সেজন্য লকহার্টকে উল্টোপাল্টা কথা বলে এবং দুজনকেই আবার সেই হাসপাতালে ফিরিয়ে নিয়ে যায়। হানা ভলমিরের উপর রাগ করে, কারণ সে লকহার্টের সঙ্গে ভালো সময় কাটাচ্ছিল। ধীরে ধীরে লকহার্টকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে দেখা যায় লকহার্ট বাথরুমের টাবে হানাকে স্নান করতে দেখে, একদম নগ্ন অবস্থায়। কিন্তু সে হঠাৎ দেখে হানার চারপাশে সেই ইল ছড়িয়ে আছে প্রচুর। ইলগুলোকে হানার চারপাশে দেখে লকহার্ট চমকে ওঠে আর বোঝা যায় এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। এরপর সে নিজেকে আয়নায় দেখে। হঠাৎ করেই তার দাঁতে কিছু একটা অস্বাভাবিক মনে হয়। সে একটা দাঁত টানতে শুরু করে এবং অবাক ব্যাপার, তার একটা দাঁত গোড়া থেকে খুব সহজেই বেরিয়ে আসে। লকহার্ট ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তার তো দাঁতে কোনো সমস্যাই ছিল না, তাহলে দাঁতটা কি করে খুলে চলে এলো? তাড়াতাড়ি নার্সকে গিয়ে বিষয়টা জানায়, কিন্তু নার্স এই ঘটনায় এমনভাবে আচরণ করে যেন এই ঘটনাটা ঘটায় হাসপাতালে স্বাভাবিক ব্যাপার। নার্স দুধ আনতে চলে যায়, গরুর দুধ। তখন লকহার্ট সামনে থাকা একটা ফাইল লুকিয়ে দেখে ফেলে এবং সেই ফাইলের মধ্যে লেখা ছিল পেমব্রককে নাকি ট্রান্সফিউশনস ফ্লুগেলে রাখা হয়েছে। ট্রান্সফিউশনস ফ্লুগেলটা কি এটা জানার জন্য নার্স আসার আগেই লকহার্ট চুপি চুপি সেদিকে চলে যায় এবং সেখানে গিয়ে সে ওয়েটকিংসকে দেখে অবাক হয়ে যায়। ওয়েটকিংসকে দেখে লকহার্ট ফিসফিস করে বলে, এখানে এখনো হয়তো ওই এক্সপেরিমেন্টগুলো চলছে যেগুলো 200 বছর আগে চলতো। আমি জানতে পেরেছি ব্যারনের স্ত্রী অসুস্থ ছিল না, ব্যারনের স্ত্রী বন্ধ্যা ছিল, সে সন্তান ধারণে অক্ষম ছিল। ওয়াটকিন্স বলে, না, তুমি ভুল শুনেছ, সে বিয়ের রাতেই গর্ভবতী ছিল। গ্রামবাসীরা ব্যারনের স্ত্রীকে পুড়িয়ে মারার আগে তার গর্ভ কেটে ফেলে দিয়েছিল, কিন্তু বাচ্চাটা কোনোভাবে বেঁচে যায়, যদিও সে নিজেও জানে না তার আসল পরিচয়টা কি। এই কথা শুনে লকহার্ট ভয় পেয়ে যায়। ঠিক তখনই কিছু ডাক্তার তাকে দেখে ফেলে ওই হাসপাতালের, আর লকহার্ট সেখান থেকে পালিয়ে একটা ঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সে বুঝতে পারে এই ঘরটার মধ্যে অস্বাভাবিক কিছু আছে। ঘরটা কেমন যেন প্রয়োজনের থেকে একটু বেশি ঠান্ডা। লকহার্ট ধীরে ধীরে আলো জ্বালিয়ে যা দেখে তা বিশ্বাস করা কঠিন। ঘরের মধ্যে অনেকগুলো চেম্বার, আর প্রতিটা চেম্বারে রোগীদেরকে এক ধরনের তরলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে এবং লকহার্ট দেখে অবাক হয়ে যে একটা চেম্বারের ভেতরে পেমব্রকও ভাসছে। লকহার্ট তাকে ভয়ে বের করার চেষ্টা করে, কিন্তু সেটা সম্ভব হয় না। সে ভাবতে থাকে হয়তো চেম্বারের ভেতরে এরা সবাই মারা গেছে। আতঙ্কে লকহার্ট সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎ ভলমিরের হাতে ধরা পড়ে যায়। লকহার্ট কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বলে, আমি আসলে নিজের ঘরটা খুঁজে পাচ্ছিলাম না, আর দেখুন আমার একটা দাঁতও ভেঙে গেছে। ভলমির বলে, ও আচ্ছা এই ব্যাপার, তুমি তোমার ঘর খুঁজে পাচ্ছিলে না তাই এখানে এসেছিলে? ঠিক আছে, চলো তোমাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাই। দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যায় এবং জোর করে দাঁতের মধ্যে গর্ত করে দেওয়া হয় তার। দেখা যায় লকহার্ট কোনোভাবে সেই রুম থেকে পালায় এবং সেই হাসপাতাল থেকে একটা গাড়িতে করে সোজা থানায় চলে আসে। পুলিশকে সে ওই অস্বাভাবিক হাসপাতাল সম্পর্কে সবকিছু খুলে বলে। পুলিশ তাকে বলে, চিন্তা করো না, সাহায্য করব তোমাকে। কিন্তু লকহার্ট লক্ষ্য করে পুলিশ স্টেশনে ওই অফিসারের চেম্বারেও ঠিক একই রকম শিশি রাখা আছে, যেটা সে ওই হাসপাতালের বিভিন্ন জায়গায় দেখেছে, যেটাকে ভিটামিনস বলে খাওয়ানো হয়।
লকহার্ট পরিষ্কার বুঝে যায় যে পুলিশও ভলমিরের লোক, পুলিশও ওই হাসপাতালের হয়েই কাজ করে। লকহার্ট পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে ভলমির চলে আসে আর তারা এমনভাবে আচরণ করতে থাকে যেন লকহার্ট পাগল হয়ে গেছে। ভলমির বলে, লকহার্ট, হাসপাতালে ফিরে চলো। তুমি তোমার চিকিৎসা করাতে এসেছিলে। তুমি যা দেখছো, যা করছো, এগুলো সমস্ত কিছুই তোমার ভ্রম। তুমি আসলে অনেক দিন আগে তোমার মানসিক চিকিৎসার জন্যই হাসপাতালে এসেছিলে। আমরা তোমার চিকিৎসক, তোমার শত্রু নই। দেখো, আমাদের হাতে কোনো অস্ত্র নেই। তোমাকে আমরা মারতে চাই না, তোমাকে আমরা সুস্থ করতে চাই। ওখানে তুমি যে রোগীদেরকে দেখছো তাদেরও চিকিৎসা চলছে। তুমি কল্পনা বা হ্যালুসিনেট করছো। তোমার মনে হয় ওই হাসপাতালে আমরা সবাই মানুষ মারছি। না, প্রবলেম তোমার মধ্যে আছে। লকহার্ট বলে, একদমই না, আমার সাথে চালাকি করে কোনো লাভ হবে না। পেমব্রককে আমি মৃত অবস্থায় একটা ট্যাঙ্কের মধ্যে ভাসতে দেখেছি। ভলমির মৃদু হাসে এবং হেসে বলে, আমি আবার বলছি, এই সব কিছুই তোমার কল্পনা। পেমব্রক সম্পূর্ণ জীবিত আছে এবং সুস্থ আছে। আসল মানসিক রোগীটা তুমি। এই বলে একজনকে ঘরে নিয়ে আসে সে, এবং দেখা যায় সে আর অন্য কেউ নয়, সে পেমব্রক। পেমব্রক এসে বলে, এই লোকটা মানে লকহার্ট আমাকে জোর করে নিউ ইয়র্ক নিয়ে যেতে চায়। আমি একে চিনিও না, জীবনে দেখিও নি। সে বলে আমার নাকি একটা কোম্পানি আছে, আমার কেউ নেই। লকহার্ট পুরো ভেঙে পড়ে। সে কিছুই বুঝতে পারছে না যে পেমব্রককে সে মরতে দেখেছে ওই ট্যাঙ্কের মধ্যে, তরলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। সে জানতো, তাহলে কি ডাক্তাররা সত্যিই বলছে সেই পাগল সবকিছু হ্যালুসিনেট করছিল? এই মুভিটা এতটা দেখার পর মনে হয় যে শাটার আইল্যান্ড মুভির মতো কাহিনী, কিন্তু না, এখান থেকে কাহিনী উল্টো দিকে ঘুরতে শুরু করে, যেটা হোশ উড়িয়ে দেবে। দেখা যায় লকহার্ট নিজেকে সত্যি সত্যি পাগল বলে বিশ্বাস করতে শুরু করে, এবং লকহার্টও ধীরে ধীরে বাকি রোগীদের মতোই আচরণ করতে শুরু করে। বাকি রোগীদের মতো স্নান, খাওয়া দাওয়া, জীবনযাপন, সবকিছু। সে বুঝে যায় সেও একজন মানসিক রোগী এবং কোনো না কোনো সময় সেও তার চিকিৎসা করাতে এখানে এসেছিল। এভাবে কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন তার মনে হয় তার পায়ে তো কোনো সমস্যা নেই, তাহলে সে প্লাস্টার পরে কেন আছে? কাচের টুকরো দিয়ে প্লাস্টারটা কেটে ফেলে এবং দেখে তার পা তো একদম ঠিক আছে, স্বাভাবিকভাবে হাঁটতে পারছে। তাহলে এতদিন পাটাকে ভাঙা পা ভেবে ওরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল কেন? লকহার্ট আবার নিজের উপর বিশ্বাস ফিরে পায়। সে বুঝতে পারে তার পা তো কখনো ভাঙেইনি। তার পাটাকে প্লাস্টার করে তাকে এমনভাবে বোঝানো হয়েছে যে তোমার পা ভেঙেছে। সে ভয়ে ওই পা দিয়ে হাঁটার কখনো চেষ্টাই করেনি। এজন্য সে এতদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল এবং ভলমার তাকে ইচ্ছাকৃতভাবে অসুস্থ বলে বিশ্বাস করাচ্ছিল। সে চুপি চুপি হাসপাতালের একটা টানেলের মধ্যে ঢোকে। এই টানেলটাকে সে আগেও দেখেছিল এবং দেখেছিল হাসপাতালেরই একজন এই টানেলটার মধ্যে কিছু একটা নিয়ে যায় এবং পরের দিন সকালবেলা টানেলটা বন্ধ হয়ে পড়ে থাকে। আজকে সেই টানেলটার ভেতর দিয়ে এসে ঢোকে। জায়গাটা খুব অন্ধকার, দেখে মনে হয় মানুষজন তেমন একটা আসেই না, কেমন স্যাঁতস্যাঁতে। বোঝা যায় এখানে কিছুর একটা কাজ চলছে। ধীরে ধীরে সে সেই টানেলের মধ্য দিয়ে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে সে দেখতে পায় অসংখ্য ইল নিয়ে গবেষণা করা হচ্ছে। শুধু তাই নয়, সেখানে কাচের বোতলে মানুষের ভ্রূণ সংরক্ষণ করা আছে। এমনকি মানুষের চামড়া দিয়ে মুখোশের মতো তৈরি করে রাখা হয়েছে। ঠিক এখনকার দিনে সিনেমায় যেমন প্রস্থেটিক মেকআপ ইউজ করা হয়, মানে চামড়া দিয়ে কোনো একটা নকল মুখ বানিয়ে সেটাকে নিজের মুখের সঙ্গে আটকে নেওয়া যাতে অন্য একটা চেহারা পাওয়া যায়। একই রকমভাবে অনেক মুখোশ তৈরি করা আছে মানুষের চামড়া দিয়ে। এবং লকহার্ট দেখে পাশেই একটা বড় পুকুর যেটা কিনা ইলে ভরা। হঠাৎ করে সে দেখতে পায় ওয়েটকিংস মারা গেছে এবং তার মৃতদেহটা সেই ইলের পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে অসংখ্য ইল এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে দেখানো হয় হানাকে। হানা একটা পুলের মধ্যে সময় কাটাচ্ছিল। ঠিক তখন তার প্রথম মাসিক শুরু হয় এবং রক্তের গন্ধে অনেক ইল সেখানে চলে আসে। কিন্তু অবাক ব্যাপার, তারা হানাকে কিছু করে না। হানা ভয় পেয়ে হাসপাতালের ভেতরে ঢুকে যায় এবং ডিনার হলে পৌঁছে যায় ভলমিরের কাছে, যেখানে ভলমির ডিনার করছিল। ভলমির দেখতে পায় হানার জামা কাপড় রক্তে ভেজা। সে ভেতরে ভেতরে হানার পিরিয়ড হয়েছে দেখে খুব খুশি হয় কোনো একটা অজানা কারণে। ঠিক তখনই লকহার্ট দৌড়ে আসে এবং বলে, হানাকে একা ছেড়ে দাও। ভলমির বলে, লকহার্ট, তুমি আবার পাগলামি করছো, তুমি পাগল হয়ে গেছো। লকহার্ট দৃঢ় কণ্ঠে বলে, পাগল আমি নই, পাগল তুমি বানাচ্ছ সবাইকে। এই পুরো হাসপাতাল তোমাদের ব্যবহার করছে, তোমাদের সবাইকে পাগল বানাচ্ছে। তোমাদের চামড়া দিয়ে ওখানে অন্য কিছু বানানো হচ্ছে। তোমাদের মধ্যে মহিলাদেরকে গর্ভবতী বানিয়ে ওখানে ভ্রূণ সংরক্ষণ করা হচ্ছে। এটা শুনে সমস্ত রোগী একত্রিত হয়
এবং ভলমিরকে কিছু বলার আগেই লকহার্টকে ধরে ফেলে এবং লকহার্টকে বন্দি করে ফেলে। অর্থাৎ এই রোগীগুলোকে এমনভাবে তৈরি করেছে ভলমির, যাতে ভলমির বা এই হাসপাতালের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, এই রোগীরা তাদেরকে ধরে ফেলে। লকহার্ট জ্ঞান হারায়। লকহার্টের যখন জ্ঞান ফিরে আসে, সে দেখে তাকেও সেই ফ্লুগেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকেও একটা ক্যাপসুলের মতো বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। পাশে একটা কাচের বোতলে অনেক ইল রাখা আছে। ঠিক তখন ভলমির আসে। সে এসে কেমন একটা ঠান্ডা শান্ত গলায় বলে, জানো লকহার্ট, এই ইল এমন একটা প্রজাতি যারা আমাদের ভেতরে প্রায় 300 বছর ধরে বাঁচতে পারে, কারণ আমাদের জলে একটা বিশেষ শক্তি আছে। এই জল মানুষ সরাসরি খেতে পারে না, কিন্তু ব্যারন 200 বছর আগে নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জলকে শুদ্ধ করে একটা তরল পদার্থে বদলে ফেলেছিল, যেটা কিনা মানুষের আয়ু বাড়াতে পারে। এবং সেই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে অনেক কৃষক মারা গেছিল। শুনেছ তো এখানকার কাহিনী, অনেক কৃষকের মৃতদেহ পাওয়া গেছিল ক্ষেতের মধ্যে। কিন্তু এখন সময় বদলে গেছে লকহার্ট। এখন মানুষ নিজেই এখানে আসে অনেক বছর বাঁচার জন্য। এই বলে ভলমার লকহার্টের মুখে একটা পাইপ ঢুকিয়ে দেয় এবং ইলে ভরা জল ছেড়ে দেয়। ধীরে ধীরে সেই ইলগুলো লকহার্টের শরীরের ভেতরে ঢুকতে শুরু করে আর লকহার্ট ভয়ঙ্কর যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এই পরীক্ষার উদ্দেশ্য অন্যরকম। যখন এই ইলে ভরা জল শরীরে ঢোকে, তখন শরীর থেকে ঘাম বেরোতে শুরু করে এবং সেই ঘামটাকে সংগ্রহ করে শিশিতে রাখা হয়। এই ঘামটাই পরিশুদ্ধ রূপে ওই জল হিসাবে বেরিয়ে আসে। আর এই জমিয়ে রাখা জল বা ঘামের মধ্যে এমন একটা ক্ষমতা, যার মাধ্যমে মানুষ 300 বছর বাঁচতে পারে। 300 বছর। রোগীদের এমনভাবে হাসপাতালে রাখা হয় যেন তাদেরকে দেখে মনে হয় এখানে তারা সবথেকে বেশি খুশি আছে। এরপর রোগীদেরকে ওই ক্যাপসুলের মধ্যে ঢুকিয়ে তাদের উপরেও এই পরীক্ষা করা হয়। তাদের শরীর থেকে ঘাম বের করা হয় বারবার, এবং একই সাথে সেই রোগীদের স্মৃতিশক্তি কিছুটা নষ্ট করে দেওয়া হয় এবং তাদের চিন্তা ভাবনা করার শক্তি কেড়ে নেওয়া হয়, যাতে তারা কখনো ভলমের বা এই হাসপাতালের বিরুদ্ধে কখনো প্রতিবাদ করতে না পারে। কি মনে হচ্ছে এই মুভির টুইস্ট এখানেই শেষ? এটাই আসল মুভি? কাহিনীর আসল চমক তো এখনো বাকি ছিল। দেখা যায় লকহার্টের উপর এই অত্যাচার হওয়ার পর সে অনেকটাই বাকি রোগীদের মতো হয়ে গেছে। চুপচাপ একা একা বসে আছে। হানা তার কাছে আসে। হানা তার কাছে এসে বলে, তোমার মনে আছে তুমি একবার আমাকে বিশ্বাস করিয়েছিলে যে আমি এখান থেকে বেরোতে পারবো? আমি বেরোতে চাই, তুমি বেরোবে আমার সাথে? লকহার্ট কেমন উদাস গলায় শান্তভাবে বলে, কিন্তু কেন কেন বেরোবো এখান থেকে? এত সুন্দর জীবন, এখান থেকে কি কেউ বেরোতে চায়? হানা বুঝতে পারে লকহার্টও ধীরে ধীরে অন্য রোগীদের মতো হয়ে যাচ্ছে। তখন সে সেই পুতুলটা লকহার্টকে ফিরিয়ে দেয়, যেটা লকহার্ট মুভির শুরুতে তাকে দিয়েছিল। এরপর রাত নেমে আসে। এক অবাক দৃশ্য দেখা যায়। ভলমার হানাকে বিয়ে করতে চায়। যে মেয়েটাকে সে এতদিন ধরে এখানে আগলে রেখেছে, তাকে বিয়ে করতে চাইছে কেন? আর হানার বয়সই বা কত হবে? ভলমিরের মেয়ের মতো? হানা মানা করতে পারে না, অনিচ্ছা সত্ত্বেওই বিয়ে করতে বাধ্য হয়। এবং এরপর ভলমার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। সে বলে, তুমি একদম আমার আগে স্ত্রীর মতো দেখতে, যাকে গ্রামবাসীরা পুড়িয়ে মেরে ফেলেছিল। এটা শুনে হানা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে এতদিন ভলমেরকে বিশ্বাস করত। আর ভলমের তার কোন স্ত্রীর কথা বলছে? কাকে গ্রামবাসীরা পুড়িয়ে মেরেছিল? ওদিকে দেখা যায় লকহার্ট ধীরে ধীরে সবকিছু বুঝতে শুরু করে। তার ওয়েটকিংসের কথা মনে পড়ে। সে বলেছিল ব্যারনের মেয়ে নাকি বেঁচে গিয়েছিল আগুনে, এবং সেটা কেউ জানে না। লকহার্ট দেরি না করে ভলমেরের অফিসে যায় এবং একটা বড় ঐতিহাসিক ছবির দিকে ভালো করে তাকায়। 200 বছর আগেকার ছবি। ছবির কোণে একটা ছোট মেয়েকে দেখা যায় এবং লকহার্ট পরিষ্কার বুঝতে পারে সেই মেয়েটা আর অন্য কেউ নয়, সেই মেয়েটা হানা। দেখা যায় ভলমার হানাকে বিছানায় বেঁধে ফেলে এবং জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। ঠিক তখন লকহার্ট পৌঁছে যায়, তাকে বাধা দেয়। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লকহার্ট একসময় চারদিকে তেল ছড়িয়ে দিয়ে বলে, ভলমার তুমি কাকে বিয়ে করতে যাচ্ছ? হানা তো তোমারই মেয়ে। তুমি নিজের মেয়েকে নিজেই কি করে বিয়ে করতে পারো? এবং এখানে মুভির আসল টুইস্ট বোঝা যায় যে 200 বছর আগে যে ব্যারন নিজের বোনকে বিয়ে করে হানাকে জন্ম দিয়েছিল, সে আর কেউ নয়, ভলমার নিজেই। বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে সে নিজেকে এবং হানাকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছে। এবং ওই যে বিভিন্ন মানুষের চামড়াগুলোকে বাঁচিয়ে রাখা হয়, সেই চামড়া দিয়ে মুখোশ বানিয়ে ভলমার নিজের আসল রূপ লুকিয়ে রেখেছে এত বছর ধরে। একটা মানুষ সাধারণত কত বছর বাঁচতে পারে?
100 বছর বা 110-15 বছর। ভলমার বিভিন্ন রাসায়নিক এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজেকে এবং নিজের মেয়েকে অর্থাৎ হানাকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছে। ভলমার লকহার্টের সামনে নিজের মুখের মুখোশটা খুব সহজেই খুলে ফেলে, আর তার ভয়ঙ্কর চেহারা দেখে হানা চিৎকার করে ওঠে। ভলমার লকহার্টকে মারতে শুরু করে আর বলে, আমার এত বছরের পরিশ্রম তুই নষ্ট করে দিয়েছিস, পারবি না। এদিকে লকহার্ট সেই ল্যাবের মধ্যে আগুন লাগিয়ে দেয়, হানাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ভলমার তাকে টেনে হিচড়ে সেই পুকুরের দিকে নিয়ে যায় যেখানে ইলে ভরা জল ছিল। তখনই পেছন থেকে হানা কাঁদতে কাঁদতে ডাক দেয়, বাবা, এরকম করো না। ভলমার পিছনে ঘুরতেই হানা তার মাথার মধ্যে কোদাল দিয়ে আঘাত করে আর সেই ইলে ভরা জলের মধ্যে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে ভলমার মারা যায়। হানার লকহার্ট বাইরে এসে দেখে পুরো প্রাসাদটাতে আগুন ধরে গেছে। সব রোগীরা বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু অদ্ভুতভাবে রোগীরা তখনও খুশিতেই নাচছে, যেন কিছুই হয়নি। মানে পাগলের বাচ্চা আর কি। যাই হোক, এরপর হানা একটা সাইকেল নিয়ে আসে আর দুজনে মিলে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে। হঠাৎ মাঝপথে তাদের সাইকেলটা একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। আসলে সেই গাড়িতে লকহার্টের অফিসের লোকজন ছিল, যারা তাকে আর পেমব্রককে ফিরিয়ে আনতে আসছিল। লকহার্টকে এই অবস্থায় দেখে তারা অবাক হয়ে যায়। লকহার্ট বলে, পেমব্রক মারা গেছে। তারা লকহার্টকে গাড়িতে উঠতে বলে, কিন্তু লকহার্ট বলে, আমি এইভাবেই ভালো আছি, এবং এই বলে হানাকে নিয়ে এসে সাইকেলে করে সেখান থেকে চলে যায়। শেষ দৃশ্যে দেখা যায় লকহার্টের মুখে এক অদ্ভুত হাসি, কারণ সে নিজের অজান্তেই সেই একই পাগলামি বা মানসিক রোগ ধরে গেছে তার, যেটা ওই হাসপাতালে মানুষকে করা হতো, যার মধ্যে দুঃখ, কষ্ট ইত্যাদির অনুভূতি ছিল না, শুধুমাত্র সবসময় খুশি থাকা একটা জীবন্ত লাশ, যেটার বিরুদ্ধে সে লড়াই করছিল, সেও লাস্টে একই রকম হয়ে যায়। মুভিটা এখানে শেষ হয়ে যায়। আসছি কেন বাবা বলে ডেকেছিল হানা, আর তারপরে কোদাল দিয়েও মেরেছিল। দেখো, বাবা বলে ডেকেছিল এই কারণে, কারণ হানা এতদিন পর্যন্ত ভলমারকে জিজ্ঞেস করত, আমার মা বাবা কোথায়, তারা কখন আসবে। সে প্রচণ্ডভাবে চাইতো যে মানুষের যেমন বাবা মা আছে, তারও বাবা মা কোথাও না কোথাও জীবিত আছে। সে তার বাবা মাকে দেখার জন্য উৎসুক ছিল। পিতার প্রতি একটা সন্তানের যেরকম টান হওয়া উচিত, সেই টান বশত সে বাবা বলে ডাকে ভলমারকে, এবং একই সাথে এই জন্য মারে কারণ একেই তো ব্যারন নিজের বোনকে বিয়ে করে সেখান থেকে সন্তানের জন্ম দিয়েছিল, এবং তারপরে হানার যখন মাসিক চক্র শুরু হলো, অর্থাৎ হানা পুরোপুরি নারীতে পরিণত হলো, তখন সে নিজের মেয়েকেই বিয়ে করতে চাইল এবং তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করছিল, যাতে এই বংশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই সমস্ত ঘৃণ্য অপরাধের জন্য সে তার বাবাকে কোদাল দিয়ে মেরে দেয়। একটা ইউনিক ধরনের থ্রিলার ছিল। আশা করি কাহিনীটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চায় তারা ফেসবুক, ইনস্টাগ্রাম লিংক আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, কথা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন যাই কোনো পাগলখানায়, দেখি কোনো হানা ফানা পাওয়া যায় কিনা।